বলে সাথে সাথে হুমায়ুন রহমানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সাদাফ। ফজলুর রহমান সাদাফের কাঁধে হাত রাখলেন, তারপর হাত রেখে বললেন, শক্ত হো সাফাত। তুই আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাহলে নূরের কি হবে? আমরা ওকে বাইরে নিয়ে যাব, ভালো ভালো ডক্টর দেখাবো, ট্রিটমেন্ট করাবো। আমি শুধু আমার অভিমত জানতে চেয়েছিলাম। এখন আমার ভিতরে কোনো এখন আমার ভিতরে কোনো সংশয় নেই। নূর তোর ছিল, তোরই থাকবে। তোর হাতে আমি নূরকে তুলে দিব, কিন্তু নূর কি করে সামলাবো আমার তো কিছুই মাথায় আসছে না সাফাত। যেখানেই চিকিৎসা করাতে চাই না কেন, নূরকে তো জানাতেই হবে। ওকে না জানিয়ে তো চিকিৎসা করানো সম্ভব নয়। এতদিন না জানিয়ে আমি ওকে এটা সেটা মিথ্যা বলে নানান বাহানায় ওষুধ খাওয়াতে পেরেছি। ও ছোট ছিল, এখন ছোট নয়, এখনও বিবাহিত, এখনও সব কিছু বুঝবে, সব কিছু জানতে চাইবে। এখন ওকে আমি কি উত্তর দিব সাফাত? সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে ঝরঝরিয়ে কান্না করে দিল। এই ভয় সাদাফ জানে কারো কোনো কিছু যায় আসে না। নূর মা না হতে পারলে, কিন্তু সাদাফের তো কিচ্ছু যায় আসে না, কিন্তু নূর তো অনেক কিছু যায় আসবে। কারণ সাদাফ জানে ছোট ছোট বাচ্চা অনেক পছন্দ নূর। নূর তো ভেবেও রেখেছে বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা হবে, ওর অনেকগুলো বাবু হবে। ও তো এটাও প্ল্যান করে রেখেছে সবগুলো বাবু বাড়িতে ঘুরে বেড়াবে, ছুটোছুটি করবে। সব থেকে কিউট বাবুটা সাদাফকে বাবা বলে ডাকবে। মনে করতে সাদাফ নিজের উপরে রাগ হলো, কেন সেদিন বলল সাদাফের বাবা ডাক শুনতে অনেক পছন্দ। মনে হচ্ছে নিজের কথা যদি নিজে ফিরিয়ে নিতে পারতো। এখন তো নূর এটাই চিন্তা করবে সাদাফকে কখনো বাবা ডাক শোনাতে পারবে না, তাই ও যে নিজেই হীনমন্যতে ভুগবে। আর কিছু ভাবতে পারছে না সাদাফ, নিজের মাথার চুল নিজে খামচে ধরল। হুমায়ুন রহমান সাদাফকে বলল, সাদাব কেউ দেখে ফেলবে। এই মুহূর্তে নূর ভিতরে গিয়েছে। এই মুহূর্তে আমি চাচ্ছি না জানাজানি হোক। আমরা আগে ডাক্তারের সাথে কথা বলবো, সব কিছু ঠিক করে নূরকে বোঝাবো, তারপর চিকিৎসা শুরু করব। এভাবে যদি নূর শুনে যায়, ওকে বোঝানো অনেক কন্ট্রোল করা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে যাবে। সাদাফ বুঝতে পারলো হুমায়ুন রহমান বা ফজলুর রহমান কি বলছে। চোখের পানি মুছে নিল সাদাফ, তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে পড়ল। ছোট আব্বু, আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। তোমরা তো জানো, আমাকে ছোটবেলা থেকে দেখেছ। আমার শুধু নূরকে প্রয়োজন। নূরকে আমার হাতে দেবে না, আমার কাছে রাখবে না, এই কথা স্বপ্নেও ভেবো না। এরপরে নূরের জন্য কি করা উচিত, নূরকে কীভাবে বোঝাবো, কীভাবে চিকিৎসা করব, সবাই মিলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কিন্তু নূরকে আমার কাছ থেকে দূরে রাখবে, এই কথা স্বপ্নেও কখনো ভেবো না বাবা, তাহলে আমি মরে যাব সত্যি। ফজলুর রহমান সাদাফের হাত ধরলো, আশ্বস্ত করলো। তুই আমার ছেলে, ঠিক সেমনই নূর আমার মেয়ে। আমি কখনোই নূরকে তোর কাছ থেকে আলাদা করব না, হয়তো করতাম না। শুধু নূরের এই সমস্যার কারণে আমি চাচ্ছিলাম না তোকে কিছু না বলে নূরকে তোর হাতে তুলে দিতে। এখন আমি অস্বাস্থ্য হয়েছি। নূর তোর ছিল, তোরই থাকবে। আমাকে ক্ষমা করে দে। শুধু নূরের এই সমস্যার কারণে আমি ইচ্ছে করে তোকে বাড়ি থেকে বের করেছি, যাতে নূরের সাথে তোর ঘনিষ্ঠতা কমে হয়। যদি 1%ও চান্স থাকতো যে তুই মেনে নিবি না, শুধুমাত্র সেই সম্ভাবনার জন্য নূর যেন তোর প্রতি আসক্ত হয়ে না যায়, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছি। ক্ষমা চাইতে হবে না বাবা, আমি জানি আমার ভালোর জন্য করেছ। তাহলে আজ থেকে এ বাড়িতেই থাক, আর যেতে হবে না। না, এই মুহূর্তে না বাবা, আমাকে 2 দিন সময় দাও। আমি 2 দিন একটু একা থাকতে চাই। এই মুহূর্তে যদি আমি নূরের সামনে আসি, হয়তো নূরকে দেখলে আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না বাবা। আর এই মুহূর্তে চলে আসলে নূরেরও সন্দেহ হবে, হয়তো তোমরা কেন আমাকে মেনে নিলে। তাই 2 দিন সময় দাও। বলে সাদাফ আর দাঁড়ালো না, আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। সাদাফের এখন একাকিত্ব প্রয়োজন, নিজের সাথে নিজের বোঝাপড়া প্রয়োজন। নূরকে কিভাবে মানাবে, কিভাবে বোঝাবে, সেগুলো বুঝতে সাদাফের একাকিত্বের প্রয়োজন। রাত বাজে 11টা। সাদাফ ফোন হাতে নিয়ে বসে আছে, নূরকে ফোন দিবে, কিন্তু সাদাফের কণ্ঠ ভেজা। কান্না করার কারণে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে, তাই ফোন দিবে কি দিবে না ভাবছে। কিন্তু ফোন না দিলে নূর মনে করবে সাদাফ হয়তো ওকে ভুলে গিয়েছে, ফোন দিচ্ছে না। তাই ফোন করে ফেললো সাদাফ। কয়েকবার রিং হলো, কিন্তু নূর ফোন ধরছে না। সাদাফের এখন সন্দেহ হচ্ছে, নূর কি ঘুমিয়ে গেল নাকি আবার অসুস্থ হয়ে গেল। সাদাফ ব্যস্ত হাতে আবারও ফোন দিল। এবার কয়েকবার রিং হওয়ার পর নূর ফোন ধরলো। সাদাফ ব্যাগ্র কণ্ঠে বলল, কতবার ফোন দিয়েছে, কোথায় ছিলে তুই? ফোন ধরছিল না কেন? নূরের কণ্ঠ শান্ত এবং স্থির। একদিনে নূর যেন একদম ম্যাচিউর
মেয়ে হয়ে গেছে সে ঠিক সেই রকম করে সাদাফকে বলল। কেন, কোনো কারণ ছিল? কিছু বলবেন আপনি? সাদাফ অবাক হয়ে গেল। কিছু বলবে মানে? কারণ ছাড়া কি ফোন করা যায় না? জানতে চাইলো নূরের কাছে। নূরের কান্না চলে আসছে, গলা যেন কেউ ধরে রাখছে এমন মনে হচ্ছে। তাও কাপা কাপা গলে বলল। যায় তো, বলুন, শুনছি আমি। সাদাফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নূরের কথা আজ এমন লাগছে কেন? কিছু ভেবে পাচ্ছে না সাদাফ। ফোনে কথা বলা শেষ করে সাদাফ ফোন কাটলো। নূর আজ একটু অন্যমনস্ক ছিল। হ্যাঁ হুম ছাড়া তেমন কোনো উত্তর দিচ্ছিল না। সাদাফ ভাবলো হয়তো ক্লান্ত, টায়ার্ড, এই কয়দিনে অনেক রাত জেগেছে, হয়তো ঘুম ধরেছে মেয়েটার, তাই ব্যাপারটা নিয়ে বেশি খাটালো না। কিন্তু সাদাফ চিন্তাও করতে পারছে না নূরের ভিতর কি চলছে, বা নূর কি জানে না জানে। সাদাফের জানা মতে নূর মাত্রই বাসায় গিয়েছে আজকে। কেউ যেহেতু নূরকে বলেনি, তাই এ বিষয়ে জানার কথাও না, তাই সাদাফ এ বিষয়ে মাথা ঘামালো না। সাদাফ আগামীকাল সকাল হলেই ফাইলপত্র নিয়ে ডাক্তারের কাছে যাবে। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটি ডাক্তারের সাথে কথা বলবে। নূরকে জানার আগে দেখবে অপারেশন ছাড়া কোথাও ভালোভাবে ট্রিটমেন্ট হয়। প্রয়োজন পড়লে বাইরের দেশে, ইন্ডিয়া বা অন্য কোথাও নিয়ে যাবে। থাইল্যান্ডও যাওয়া যায়। হয়তো ডক্টর যতটা জটিলভাবে বুঝিয়েছে অতটাও জটিল নাও হতে পারে, তাই আশা ছাড়া যাবে না। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যাবে। সাদাফ তবুও নূরকে মা হওয়ার সুখ দিতে চায়। এদিকে নূর শুয়ে শুয়ে চিন্তা করছে সাদাফের কথা। নূর না হয় মা হতে পারবে না, এটা নূরের অক্ষমতা, কিন্তু সাদাফের সক্ষমতা থাকার পরেও কেন বাবা হতে পারবে না? নূরের যে খুব কষ্ট হচ্ছে মেনে নিতে। যখন সবাই জানবে নূরের অক্ষমতা, সবাই কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে কষ্ট পাবে, আত্মীয় স্বজন নূরকে কিভাবে খোঁচা দিবে, এগুলো ভাবতে ভাবতে নূরের ছোট্ট কোমল মন দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠেছে বারবার। যদি নূর সত্যি মা হতে না পারে, চিকিৎসা করার পরও যদি নূরের অপারেশনের জরায়ু অপসারণ করতে হয়, তখন নূর কি করবে? নূর তো জানে সাদাফের বাবা ডাক শুনতে কত ইচ্ছে। কিছুদিন আগেই তো বলল সাদাফ। নূর আর কোনো কিছু ভাবতে পারছে না। দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে দিল। ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে ব্যথায়। ভালো লাগছে না কিছু নূরের। পরের দিন সকাল হতে সাদাফ 8টার দিকে ফোন দিল ফজলুর রহমানের মোবাইলে। ফোন দিয়ে সাথে সাথে বলল, ছোট আব্বু, নূরের রিপোর্টগুলো ছবি থাকলে এই মুহূর্তে আমাকে ইমেল করো। আমি একটি ডক্টরের সাথে কথা বলবো। আমার একজন পরিচিত ডাক্তার আছে, আমার সাথে একসাথে আমেরিকা ছিল, এখানে বাংলাদেশে এসে জয়েন করেছে। ও হার্ট স্পেশালিস্ট, কিন্তু ওর রেফারেন্সে এখানে আমি সব থেকে ভালো ডাক্তারকে দেখাতে চাচ্ছি। ফজলুর রহমানের মোবাইলে রিপোর্টগুলো পিডিএফ করাই ছিল, তাই সাথে সাথে ইমেল করে সেন্ড করে দিল সাদাফকে। ফজলুর রহমান বললেন, পেয়েছিস? আর শোন, বেশি চিন্তা করিস না, ভিতর ভিতরে এত কষ্ট না চেয়ে নিজেই কলাসাপ হয়ে যাবে। নূরকে কিন্তু তোকে সামলাতে হবে। চিন্তা করো না ছোট আব্বু, আমার কিছু হবে না। নূরের জন্য যা যা করার প্রয়োজন আমি সব কিছু করবো, তোমরা টেনশন করো না। আল্লাহ চাইলেই সব ঠিক হয়ে যাবে। নূরের দিকে খেয়াল রেখো, ওকে সাবধানে রেখো, যেন কিছু এই মুহূর্তে জানতে না পারে। বলেই ফোন রাখলো সাদাফ। রিপোর্টগুলো ইমেল আসার সাথে সাথে সাদাফ দেখলো, পড়লো রিপোর্টগুলো, নিজে কিছুক্ষণ গুগলে সার্চ করলো, একটু জেনে নিল নূরের কন্ডিশন সম্পর্কে। তারপর আবারও সাথে সাথে উঠে রেডি হয়ে ডক্টরের উদ্দেশ্যে বের হলো সাদাফ। সাদাফ বসে আছে ডক্টরের নয়নের চেম্বারে। নয়ন রিপোর্টগুলো বারবার দেখছে। রিপোর্টগুলো দেখে বলল, আমি এক কাজ করতে পারি, বাংলাদেশে একজনকে রেফার করব, ওনাকে দেখাবে। তবে আমেরিকার একজন ডক্টর আছে এগুলোর জন্য, স্পেশালিস্ট গাইনি বিভাগের। আমি রিপোর্টগুলো ওনাকে পাঠিয়ে দেব, উনি কি বলে আমি তোকে জানাবো। হ্যাঁ, তাই করো, তাহলে খুব ভালো হয়। বুঝতেই পারছিস, নূর আমার স্ত্রী, বয়স অল্প, আর তাছাড়া ও এখনও জানে না ওর কী সমস্যা হয়েছে। নয়ন সাদাফের দিকে তাকিয়ে বলল। বিয়ে হয়েছে কতদিন? সাদাফ প্রথমে থতমত খেয়ে গেল, পরে বলল, এই তো বেশি দিন হবে না, 10 দিন হবে। নয়ন রিপোর্টগুলো দেখতে দেখতে আবার জিজ্ঞেস করলো। একটি ব্যক্তিগত প্রশ্ন করি, যদি কিছু মনে না করিস। সাদাফ বলল। হ্যাঁ করো। নয়ন সাদাফের দিকে তাকিয়ে বলল, যেহেতু নূরের বয়স অল্প আর বিয়ে হয়েছে, ফিজিক্যাল সম্পর্ক কি তোদের মধ্যে হয়েছে এখনো? এর সাথে কি এটার কোনো সম্পর্ক আছে?
না, সব কিছু তো আমার জানতে হবে। তোর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিনা, হওয়ার সময় নূরের কন্ডিশন কেমন ছিল, ওর কি বেশি কষ্ট হচ্ছিল কিনা, সব কিছুই একটার সাথে একটা জড়িত। অনেক সময় অল্প বয়সী কুমারী মেয়ে ফার্স্ট টাইম ফিজিক্যাল ইন্টারকোর্সের সময় হালকা একটু ব্লিডিং হতে পারে, কিন্তু নূরের যেহেতু এই অবস্থা, ওর কি বেশি ব্লিডিং হয়েছিল কিনা তাই জান। সাদাব আর কিছু গোপন করলো না। সাদাব বলল, হ্যাঁ, হালকা একটু ব্লিডিং হয়েছিল, তবে যেহেতু পিরিয়ড থেকে সুস্থ হয়েছিল মাত্র 2-1 দিন, তখনই ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছে, তাই অতটা খাটায়নি। আর অল্প বয়সে মেয়ে ইন্টার কোর্সের সময় ব্যথা পাবে স্বাভাবিক, তাই বুঝি না অতটা। দেখ, ডাক্তারি ভাষায় বলি আর গ্রাম্য ভাষায় বলি, যেহেতু কুমারী মেয়ে ফার্স্ট ইন্টারকোর্সের সময় হালকা একটু ব্লিডিং হতে পারে, তবে সেটা কি তোর কাছে বেশি মনে হয়েছে নাকি কম মনে হয়েছে? জানতে চাইলো ডক্টর নয়ন। সাদাব বলল, না, একদমই অল্প, যেটা একদম না হলেই নয়, মানে একদমই কম। এতটুকু লেখাপড়া বা জ্ঞান আমারও আছে, জানি কোনটা বেশি কোনটা কম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, টেনশন করিস না। আল্লাহ রোগ দিলে একটার সমাধানও দিয়ে দিবে। আল্লাহ রোগ দিলে সেটার সমাধানও দিয়ে দিবে। অবশ্যই এখানে না হোক, অন্য কোথাও কারো না কারো মাধ্যমে অবশ্যই ভাবিকে সেবাদান করবেন আল্লাহ। আশা রাখ, আশা হতে হোস না, মনে সাহস রাখ। তুই মনে যত সাহস রাখবি ভাবি শক্তি পাবে, ভেঙেও পড়বে না। আর কোনো রোগ আছে এটা জেনে আমি যদি দুর্বল হয়ে যাই, চিকিৎসা আমাকে ততটা এফেক্ট করতে পারবে না। কিন্তু যদি মনে সাহস থাকে, শক্তি থাকে, তুই ভাবের পাশে থাকিস, উনি যদি স্বেচ্ছায় সমস্ত চিকিৎসা নিতে পারে, তাহলে আমি মনে করি চিকিৎসা অবশ্যই ওনার ভালো ফল বয়ে আনবে। তবে সবসময় বিশ্বাস রাখবি, আমরা যতই উন্নত হয়ে যাই না কেন, সন্তান দেওয়া না দেওয়া এটা আল্লাহর প্রদত্ত। আল্লাহ যদি চায় দিবে, আল্লাহ যদি না চায় তাহলে দিবে না। তাই তুই কখনো ভাবির প্রতি কোনোভাবে অবিচার করিস না। বয়স অল্প, তুই যদি একটু অবহেলা বা সন্তানের প্রতি চাহিদা দেখিয়ে ফেলিস, তাহলে হয়তো ওর ছোট্ট মনে আঁচড় কেটে যাবে। সবসময় এটা নিয়ে ভাবতে থাকবে, ডিপ্রেশনে চলে যাবে। আর একবার ডিপ্রেশনে চলে গেলে এই রোগ থেকে ভালো হলেও ডিপ্রেশনের রোগ থেকে ভালো হবে না, সেক্ষেত্রেও কনসেপ্ট করতে পারবে না, ওষুধে কোনো প্রভাব পড়বে না। সাদাব উঠে দাঁড়ালো। নয়ন বলল, তুই যা, টেনশন করিস না। আমি এখানে যে ডক্টরকে বলবো ভাবিকে নিয়ে আসবি সেখানের জন্য, ভাবিকে নিয়ে আসবি দেখানোর জন্য। আর এই ইমেলটা আমি অবশ্যই আমিকে পাঠিয়ে দেব, দেখবো ও রিপোর্ট দেখে কি বলে। অবশ্যই আশা রাখা ভালো কোন নিউজ আসবে। সাদাব কথা শেষ করে চেম্বার থেকে বের হলো। কেন যেন মনে হচ্ছে নূর অবশ্যই মা হতে পারবে। ওর ভেতর থেকে ইনার ফিলিংস আসছে। এখন নূরকে বোঝানোর পালা। নূরকে যদি বোঝাতে পারে, যদি সব কিছু সুন্দরভাবে মেনে নেয়, তাহলে হয়তো চিকিৎসাটা করা সহজ হয়ে যাবে। হসপিটাল থেকে বের হয়ে সাদাব সাথে সাথে ফোন দিল নূরকে। প্ল্যান করেছে আজকে নূরকে ঘোরাবে। নূরের মন সবসময় ভালো রাখার চেষ্টা করবে। যেহেতু বাবারা মেনে নিয়েছে, এখন আর কোনো বাধা নেই। নূর কয়েকবার রিং হওয়ার পরে ফোন তুলল। সাদাব বলল, নূর, বলেন। চল রেডি হো তাড়াতাড়ি, আজকে আমরা ঘুরতে যাব। নূর কথা বলতে পারছে না, কান্নাগুলো যেন দলা পাকিয়ে চেপে ধরে রেখেছে। নূর কোনো মতে বলল, আমার ভালো লাগছে না আজকে, ঘুরতে যাব না প্লিজ, আমার অনেক ঘুম পেয়েছে, ঘুমোবো একটু। সাদাবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নূরের কণ্ঠটা কান্না কান্না লাগছে। কেন? নাকি অসুস্থ? নাকি এই 2 দিন রাত জাগার ফলে নূরের ঘুম পাচ্ছে? সাদাব কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন আনচান আনচান করছে। মনে হচ্ছে সামনে ভয়ঙ্কর কোনো বিপদ আসছে। সাদাব হসপিটাল থেকে বের হয়ে নিচে গাড়িতে এসে সিটে বসলো। 2-3 মিনিটের জন্য মাথা এলিয়ে দিল সেটা, চোখ বন্ধ করে রইল। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করে ফোন করলো ফজলুর রহমানকে। ফজলুর রহমান ফোন ধরতেই সাথে সাথে সাদাব এই পাশ থেকে বলল, ডক্টরের সাথে কথা বলেছি, উনি 2-1-এর মধ্যেই ভালো একজন ডক্টর রেফার করবে। এই 2 দিনের মধ্যে নূরকে বোঝাতে হবে, নূরকে জানাতে হবে, কারণ এটা যে ধরনের ট্রিটমেন্ট পেশেন্টকে না জানিয়ে করা যাবে না। তাই মানসিকভাবে প্রস্তুত হন নূরকে জানানোর জন্য। ফজলুর রহমান দীর্ঘ একটি শ্বাস ফেলেন, বলেন, মানসিকভাবে প্রস্তুত হই, প্রত্যেকবারই প্রস্তুত হই, কিন্তু কিছুক্ষণ পরে সে প্রস্তুতি আবার ধুলোয় মিশে যায়। যখন আমি ভাবি আমার মেয়েটা তো শুনলে সাথে সাথে এটা নিতে পারবে না, ঠিক ততখানি কষ্ট হবে আমার মেয়েটার
ভাবতেই আমার সেই প্রশস্তি কাজ করে না সাফাত। ভেঙে পড়ো না আব্বু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো। এর মধ্যে নূরের কোনো ভালো কিছু আছে, শুধু নূরকে একটু দেখে রেখো। আমি এখন এক জায়গায় যাবো, এসে নূরের সাথে দেখা করবো। বলে ফোন রাখলো সাদাফ। তারপর আবার সাথে সাথে ডায়াল করলো হুমায়ুন রহমানের নাম্বারে। হুমায়ুন রহমান সাদাফের ফোন থেকে সাথে সাথে রিসিভ করলেন। রিসিভ করে এদিক ওদিক তাকে একটু বেলকনিতে গেল। সাদাফ কিছু বলার আগে হুমায়ুন রহমান বলে উঠলেন, কথা হয়েছে ডাক্তারের সাথে, কি বলেছে আমার মেয়ে ঠিক হবে? সাদাফ কোনো উত্তর দিল না, চুপচাপ রইল। কিছুক্ষণ পর সাদাফের ঘন গাঢ় নিঃশ্বাস হুমায়ুন রহমান টের পেলেন। বুঝতে পারলেন সাদাফ হয়তো কান্না করছে। ভেঙে পড়েছে ছেলেটা। উপরে উপরে যতই শক্ত থাকুক, বাবার কাছে আসলে সেই ছোট্ট বিড়াল ছানার মতো হয়ে যায়। কিছুক্ষণ পর সাদাফ ভেজা কঞ্চে কাঁপা কাঁপা স্বরে বলল, আমার নূরের সাথে কেন এমন হলো বাবা? এই সমস্যাটা তো আমাকেও দিতে পারতো। অপূর্ণতার কষ্ট না হয় আমি সহ্য করতাম, কিন্তু আমার ছোট্ট নূর তো সহ্য করতে পারবে না বাবা। কেন আল্লাহ এরকম করলো? কেন আল্লাহ নূরের সাথে এরকম করলো? কেন আল্লাহ আমাকে কোনো অসুখ দিল না বাবা? আমি সত্যি বলছি, আমার সন্তানের কোনো চাহিদা নেই, আমার শুধু নূরকে চাই। তোমরা বোকা নূরকে বোঝাতে পারবে না, তোমরা বোকা নূরকে বোঝাতে পারবে না আমার শুধু নূরকে লাগবে। হুমায়ুন রহমান নীরব রইলেন। বলতে দিলেন ছেলের মনের কথাগুলো। আজ আর কোনো কিছু আটকাতে ইচ্ছে হলো না। বলুক, কাঁদুক ছেলে, যা ইচ্ছে হয় বলুক, শুনবে হুমায়ুন রহমান। সাদাফ ধীরে ধীরে একটু নরম হলো, বলতে শুরু করলো, ডক্টর দেখেছে বাবা, দুদিনের মধ্যে একজন ভালো ডাক্তারকে রেফার করবে। দুদিনের মধ্যে নূরকে জানাতে হবে, বোঝাতে হবে। আর আমেরিকা একজন ডক্টরকে ইমেল করে নূরের ফাইল পাঠানো হয়েছে। উনি দুদিন স্টাডি করে নূরের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিবে। বাবা, তুমি কি একটু দেখবে নূরের কি হয়েছে? শরীর ভালো নাকি খারাপ? আমি যখন কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, বললাম একটু বাইরে নিয়ে যাব ঘুরতে, ও বললো ওর নাকি ভালো লাগছে না, একটু ঘুমাবে। তুমি একটু যেয়ে দেখো না নূরের কি হয়েছে। হুমায়ুন রহমান বললেন, তুই চিন্তা করিস না, আমি আমার মাকে চেয়ে দেখছি, তুই নিজে শক্ত হ। তুই যদি ভেঙে পড়িস তাহলে নূর আমরা সামলাবো কী করে? ওই পাগলিটা যে একদম পাগলি, কোনো কিছু বুঝতে চাইবে না। তোকে বোঝাতে হবে। সাদাফ একটু ধাতস্থ হলো। হাতের আঙুল দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমি এখন ফোন রাখছি। তুমি যে একটু নূরকে দেখো কেমন, দেখে আমাকে জানিও। বলে সাথে সাথে কেটে দিল সাদাফ। আর কথা বলতে পারছে না, গলা ভারী হয়ে আসছে, নিঃশ্বাস যেন দ্রুত ওঠানামা করছে। মা হওয়া, বাবা হওয়া, এটা সবারই স্বপ্ন থাকে। সাদাফেরও আছে, নূরেরও আছে। কিন্তু নূরের থেকে বেশি সাদাফের কাছে কোনো কিছুই নয়। সাদাফ শুধু নূরকে চায়। এরকম শত শত সন্তানের মা সন্তানের মুখ দেখার স্বাদ কুরবান করে দিতেই পারে সাদাফ, শুধুমাত্র একটি নূরকে পাওয়ার জন্য। সাদাফ সোহানের অফিসে এসে বসেছে। ভালো লাগছিল না কোনো কিছু, একাকিত্ব চেয়েছিল, কিন্তু একা ও বড্ড খারাপ লাগছে। তাই সোহানের অফিসে এসে বসলো। যদিও সোহান সাদাফ নূরের ব্যাপারে কিছু বলেনি, কিন্তু সাদাফের মুখ দেখে সোহান জিজ্ঞেস করল, মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে? কোনো কিছু নিয়ে টেনশন করছিস? না, এমনি ভালো লাগছে না শরীরটা, তাই এখানে এলাম। এই মুহূর্তে নূর যেখানে জানি না নূরের ব্যাপারে কারোর সাথে কোনো কিছু বলতে আগ্রহ বোধ করছে না সাদাফ। কারণ নূরের ব্যাপারে জানার অধিকার সবার আগে নূরের, অন্য কারো নয়। বিকেল 5টা বাজে। সাদাফ এসেছে নূরকে দেখার জন্য। বাড়িতে ঢুকতেই দেখা হলো নরিন আফরোজের ও সামিয়া বেগমের সাথে। সাদাফ নরিন আফরোজকে বলল, আম্মু, নূর কোথায়? নরিন আফরোজ বলল, নূর তো উপরে ঘুমাচ্ছে, দুপুরে তো খেতে এখনো উঠেনি। আর তোর ছোট আব্বু বলল ঘুম থেকে ওঠানোর দরকার নাই, ঘুমিয়েছে তাহলে উঠে একেবারে খাবে। সাদাফ চিন্তিত হলো। সেই সকালবেলা বলেছে ভালো লাগছে না, ঘুমোবে, এখনো ঘুমাচ্ছে। দৌড়ে উঠে গেল উপরে। নূরের দরজার সামনে এসে হাঁপাতে হাঁপাতে নূর দরজা নক করতে লাগলো। সাদাফ নূর ভেতর থেকে শুনছে। সাদাফ বারবার দরজা নক করছে, নূর কোনো কথা বলছে না, চোখ দিয়ে শুধু গড়গড়িয়ে পানি পড়ছে নূরের। সাদাফ বাইরে থেকে বলছে, দরজা খোলো নূর, কি হয়েছে তোর? তুমি তোর ঘুমাসনি? আমি জানি জেগে আছিস, প্লিজ দরজা খোল। আমি শুয়ে আছি, ভালো লাগছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দিন। আমি এখন একটু ঘুমোবো, ভালো লাগছে না আমার। প্লিজ দরজা খোল নূর, তোর কেন ভালো লাগছে না তুই আমাকে বল।
এভাবে দরজা বন্ধ করে বসে থাকবি না। আমার খারাপ লাগছে নূর, প্লিজ দরজা খোল। নূর, দরজা খোল বলছে। খুব খারাপ হয়ে যাবে যদি দরজা ভেঙে ঢুকতে হয়। নূর উঠে দাঁড়ালো, চোখের পানি মুছলো। আর হয়তো আটকে রাখা যাবে না, জানে সাদাফকে এখন দরজা খুলে দিতেই হবে। নূর ধীরে ধীরে উঠে দরজার কাছে এসে বড় করে একটি নিঃশ্বাস নিল, যেন কান্না লুকানোর চেষ্টা। চোখের পানি মুছে সাথে সাথে দরজা খুলে দিল নূর। দরজা খুলে নূর নিচের দিকে তাকিয়ে রইল, সাদাফের চোখের দিকে তাকিয়ে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সাহস নেই নূরের। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। নূর দরজা খোলার সাথে সাথে সাদাফ খেয়াল করলো নূরের চেহারা। সাদাফ সাথে সাথে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নূরের এক হাত ধরে টেনে এনে বিছানায় বসালো। তারপর ধীরে ধীরে হাঁটু ভেঙে নূরের পায়ের কাছে বসে নূরের পায়ে ধরে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে নূর? আমার সোনা পাখি, বল কি হয়েছে? নূর পা ছাড়াতে চাইল, কিন্তু সাদাফ পা ছাড়লো না, পা ধরে রাখলো। বলল, কি হয়েছে আমাকে বল, আমাকে বলবি না? নূরের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। নূর মাথা তুলে এইদিক ওদিক তাকাচ্ছে। সাদাফের দিকে তাকানোর সাহস হচ্ছে না নূরের, যেন সাদাফের দিকে তাকালে এখনই কান্না করে দিবে নূর। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। সাদাফের মন বলছে নূর হয়তো কোনো কিছু কোনোভাবে বুঝতে পেরেছে বা ওর ওর রিপোর্ট দেখতে পেয়েছে। তাই সাদাফ বলল, কি হয়েছে আমাকে বল, চুপ করে আছিস কেন? কিছু শুনেছিস? কি দেখেছিস? কি নিয়ে এত মন খারাপ, এত অভিমান কেন? আরে চোখে এত ছলো ছলো পানি কেন শুনি? নূর আর নিজেকে ধরে রাখতে পারল না, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ডিভোর্স দিয়ে দিন সাদাব ভাই। আমি আমি আপনার উপযুক্ত না। আমি অসুস্থ, আমার অসুস্থতার জন্য আপনি কেন কষ্ট করবেন? আমি মা হতে পারবো না, কিন্তু আপনি তো বাবা হতে পারবেন। সারা জীবন আপনি আমার জন্য কেন সন্তানহারা হয়ে থাকবেন? আমি এটা মেনে নিতে পারবো না। আপনি আমার জন্য সারা জীবন সন্তানের মুখ দেখতে পারবেন না, সন্তানের মুখে বাবার ডাকের মতো মধুর ডাক শুনতে পারবেন না। আমি আপনাকে বঞ্চিত করতে পারবো না। আমাকে ছেড়ে দিন প্লিজ। বলেই দু হাতে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো নূর। সাদা বুকের ভেতর যেন কেউ লোহার শুল গেড়ে দিল, ঠিক এতটাই ব্যথা পাচ্ছে, এতটাই আঘাত পেয়েছে সাদাফ। নূর কি করে ভাবলো সাদাফ নূরকে ছাড়া খুশি থাকতে পারবে? এই বুঝলো নূর সাদাফের ভালোবাসা। সাদাফ নূরের হাত ধরলো, হাত ধরে পাগলের মতো চুমু খেতে খেতে বলল, আমার ভালোবাসা ঠিক এতখানি মূল্য তোর কাছে নূর? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে, তাই না? আমার ইমোশন, আমার আবেগ, আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। তুই কি করে সিদ্ধান্ত নিয়ে নিলি আমাকে ছেড়ে দিবি, বা আমি তোকে ছেড়ে দেব? তোকে ছাড়া আমি ভালো থাকবো এটা তুই কিভাবে ভাবলি? কি করে? আমার তো তোকে প্রয়োজন। পুরো একটা পৃথিবীর বিনিময়ে যদি আমাকে কিছু চাইতে বলা হয়, তবু আমার তোকে প্রয়োজন। পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি আমার শারীরিক সুস্থতার বিনিময়ে যদি কিছু চাইতে হয়, তখন আমার শুধু তোকে প্রয়োজন। আমি শুধু তোকে চাইব। সেখানে সন্তান তো একটি উপাদান মাত্র। পৃথিবীর সমস্ত সুখের বিনিময়ে আমি তোকে চাই। সমস্ত পৃথিবী দিয়ে হলে আমি তোকে চাই। তোকে ছাড়া আমার এই পৃথিবীতে চাওয়ার এবং পাওয়ার কিছুই নেই নূর। তোর জন্য একটি সন্তানের মুখ দেখার স্বাদ কেন, হাজার সন্তানের মুখ দেখার স্বাদ আমি হাসতে হাসতে ত্যাগ করতে পারি। তোর মুখ দেখে একবার সাদব ডাকটা শোনার জন্য হাজার সন্তানের মুখে বাবা ডাক শোনার মোহ আমি ত্যাগ করতে পারি। আমার শুধু তোকে চাই পাগলি। তোকে ছাড়া আমার চলবে না। সন্তান ছাড়া আমার চলবে, এই বাড়ি ছাড়া আমার চলবে, পরিবার ছাড়া আমার চলবে, সবকিছু ছাড়া আমার চলবে, কিন্তু তোকে ছাড়া আমার চলবে না। তুই আমার নিঃশ্বাস, আমার রক্তের, আমার রোদে মিশে আছিস তুই। আমার দেহে প্রত্যেকটি শিরায় উপশিরা মিশে আছিস তুই। আমার শরীরে বয়ে চলার প্রতিটি রক্তের কোণায়, রক্তের বিন্দুতে মিশে আছিস তুই। তোকে ছাড়া তো আমার চলবে না। আর একটা সত্যি করে কথা বলতো, আজ যদি রিপোর্টটা আমার দেখতে, যদি রিপোর্টে লেখা থাকতো সাদব কখনো বাবা হতে পারবে না, তুই কি আমাকে ছেড়ে দিতে? নূরের বুকটা কেঁপে উঠলো। বলা, না, কখনোই না। আল্লাহ না করুক আপনার কখনো এরকম কোনো সমস্যা হলে আমি আপনাকে কখনোই ছাড়তাম না। সাদাফের দু চোখ দিয়ে পানি গড়িয়ে ঝরতে লাগলো। বলা, তাহলে আমার ভালোবাসার এই অপমাননা, এই অপমান তুই কি করে করলি নূর? তোর ভালোবাসা ভালোবাসা তুই প্রমাণ করতে পারলি, আর আমার ভালোবাসা তোর ভালোবাসা মনে হয়নি। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসি না, বা আমার ভালোবাসা এতটাই ঠুনকো যে শুধুমাত্র সন্তানের জন্য আমি তোকে ছেড়ে দেব? আমার তো সেই চাহিদাই হবে না। আর কোনো কিছু চাওয়া পাওয়ার স্বার্থ জীবিত মানুষের হয়। তুই না থাকলে তো
আমি মৃত মানুষের সমতুল্য। তখন তো আমার পৃথিবীর কোনো সুখ, কোনো কিছু পাওয়ার ইচ্ছে জাগবে না আর। তারপরও যদি বলিস ডিভোর্স চাই, তাহলে থাপ্পড় খেয়েছিস নিশ্চয়ই আমার হাতে আগে। এখন থেকে খাবি রোজ, রুটিন করে খাবি, সকাল বিকাল খাবি। যতবার তোর মাথায় এই ধরনের বদ বুদ্ধি আসবে ততবার খাবি। তোর হাত পা বেঁধে হলে আমি সংসার করবো তোর সাথে। শুধু আমার ভালোবাসা দেখেছিস নূর, আমার রাগ ক্ষোভ, আমার পাগলামি তোর জন্য, আমার আসক্তি তুই কিছুই দেখিসনি। যখন জানবি আমি তোর জন্য ঠিক কী কী করেছি, তুই অবাক হয়ে যাবি। তোর জন্য আমি যা যা করেছি তাতে একটা উপন্যাস লিখে ফেলা যাবে। জানতে চাস না আমি তোর জন্য কি করেছি? যা তুই কখনো জানিস নি, কখনো বুঝিস নি। আজকে তোকে আমি সেই সব কথাগুলো বলবো নূর। শুনবি? শুনবি আমার কথা? শোনা বাকি প্লিজ, আমার কথাগুলো শোন। এগুলো শুনেও যদি মনে হয় তুই আমাকে ছেড়ে যাবি, তাহলে আমি তোকে আটকাবো না। কারণ আমি বুঝে যাব আমি আমার ভালোবাসা দিয়ে আমি তোকে জয় করতে পারিনি, আমার ভালোবাসা তোকে স্পর্শ করতে পারিনি। তবে সেই ব্যর্থতা আমি আমার কাঁধে নেব। আমি নিজেকে শাস্তি দেব তোর কাছ থেকে দূরে গিয়ে। কারণ আমার ভালোবাসা যদি তোকে স্পর্শ না করে, আমার বিয়োগ অতটা দুঃখ দিবে না তোকে যতটা দুঃখ আমি পাবো। মা, আব্বা কি রুমে? আমি নিজেকে শাস্তি দেব তোর কাছ থেকে দূরে গিয়ে। কারণ আমার ভালোবাসা যদি তোকে স্পর্শ না করে, আমার বিয়োগ অতটা দুঃখ দিবে না যতটা দুঃখ আমি পাবো। তুই জানিস যেদিন তোর জন্ম হয়েছে, সেদিন প্রথমবার যখন তোকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি ছোট আপুর কাছ থেকে তোকে চেয়ে নিলাম সারা জীবনের জন্য। ওই ছোট্ট বয়সে আমি বুঝে গেছিলাম তোকে আমার লাগবে, তাই বাবার কাছ থেকে কথা নিয়েছিলাম। বাবা হাসি ঠাট্টা ছলে কথা দিয়ে দিয়েছিল, কিন্তু জানতো না আজ পর্যন্ত এমনকি আমরণ এই কথাটি সবসময় পালন করে যাব, যে জন্মের পর থেকে আজ অবধি এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তুই শুধু আমার নূর। জানিস 10 বছর বয়সে যখন আমার খেলার বয়স, বাইরে গিয়ে বন্ধুদের সাথে দৌড়দৌড়ি করার বয়স, সে বয়সে আমি তোকে কোলে নিয়ে সারাদিন বসে থাকতাম, কাউকে দিতাম না। তোকে খাওয়াতাম, হিসু করলে তোকে পরিষ্কার করতাম, তোকে নিয়ে ছাদে গোসল করাতাম। সবাই মনে করতো আমি তোকে আমার পুতুল ভেবে নিয়েছি। পুতুল যেভাবে নিয়ে বাচ্চারা খেলে, আমি হয়তো তোকে নিয়ে সেভাবে খেলছি। কিন্তু না, তুই শুরু থেকে আমার অক্সিজেন ছিলে। তুই আমার কাছে না থাকলে, আমার আশেপাশে না থাকলে যে আমি নিঃশ্বাস নিতে পারতাম না। কিভাবে তোর 9 মাস হলো জানি না, কথা বলে একটু দেরিতেই শিখেছিলি তুই। কিন্তু টিয়া পাখিকে যেমন সারাক্ষণ মানুষ কথা বলে শেখায়, আমি সারাক্ষণ তোকে শেখাতাম সাদাফ সাদাফ। নিরন্তরভাবে, ক্লান্তিহীনভাবে আমি সারাদিন তোর কানের কাছে শুধু সাদাফ সাদাফ বলতাম, তোর চোখের সামনে শুধু সাদাফ সাদাফ বলতাম। তুই জানিস তুই প্রথমবার বাবা মা এগুলো বলে ডাকিস নি, তুই প্রথমবার সাদা বলে ডেকেছিলি। সাদা পুরোপুরি বলতে পারিস নি। পরে শুরু হলো আমার আরেক যুদ্ধ। যখন তোর 1.5 বছর পার করলি, মোটামুটি একটু কথা বলতে পারিস, তখন থেকে আমি তোকে কবুল বলা শেখাতাম। তুই যখনই আমার কাছে আসতে, আমি বারবার বলতাম কবুল কবুল। 1.5 বছরের সময় প্রথমবার কবুল বললি, কিন্তু পাগলে তোকে কে বোঝাবে? একবার কবুল বললে কি বিয়ে হয়? এরপর কতবার চেষ্টা করে তুই 3বার কবুল কখনো একসাথে বলিস না। একবার 2 বছর পার হলো, যখন তুই এটা সেটা চাইতে শিখলি। প্রথমবার তুই আমার কাছে একটা চকলেটের বায়না ধরলি। তোতলা তোতলা কণ্ঠে যখন বললি চকলেট দাও, তখন আমি বলেছিলাম কবুল বলবি 3বার। তুই মাথা নেড়ে হ্যাঁ বলেছিলি। হ্যাঁ, আমি 3বার তোকে কবুল বলতে বলেছি। আমি চকলেটের লোভ দেখিয়েছিলাম, কিন্তু তুই তো নিজের মনের ইচ্ছে কবুল বলেছিস। তাহলে সেদিন থেকে তো তুই আমার বউ হয়ে গেছিলে, তাই না? বাবাকে আমি খুশি হয়ে গিয়ে বললাম, বাবা নূর কবুল বলেছে। বাবা হাসলো, বলল, ও কবুলটা কি বোঝে? ওকে তুই যা শিখিয়ে দিয়েছিস তাই তো বলেছে। বাবাকে জিজ্ঞেস করলাম, তাহলে কবে কবুল বললে সেটা ঠিক হবে? বাবা বলল, আর একটু বড় হলে যখন ও বুঝবে কবুল মানে বিয়ে, তখন কবুল বলে ঠিক হবে। এইভাবে তোকে নিয়ে আমি ঘুরতে লাগলাম। দিনভর তোকে না হলেও শতবার কবুল বলাতে লাগলাম। তোর জন্য ক্লিপ, তোর জন্য চুড়ি, তোর জন্য জুতো, ফিতা, খেলনার পুতুল সব কিছু তো আমি কিনে নিয়ে আসতাম, আর বিনিময়ে শতবার কবুল বলাতাম, যাতে তুই ভুলে না যাস। এইভাবে তুই বড় হতে লাগলি। যখন তোর 10 বছর, তখন আমার কলেজের লেখাপড়া শেষ হলো। স্কুলের ফেয়ারওয়েল পার্টিতে তোকে নিয়ে গেলাম। সেখানে সব বন্ধুরা তোকে অনেক অনেক আদর করত। তার মধ্যে একটা বন্ধু ছিল, তোর দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল। তোকে কোলে নিয়ে চুমু খেয়েছিল। চুমু খেয়েছিল, সাথে বউ বলেছিল। আমার বউকে আরেকজন কেন বউ বলবে? সেদিন ওকে আমি খুব মারলাম, এত মারলাম পুলিশ কেস পর্যন্ত হয়ে যেত।
যদি শুধু আমার বয়সটা অল্প না থাকতো। সেদিন বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে আমেরিকা পাঠিয়ে দেবে। তখন আমার 20 বছর, তোর সবে 10। তখন আমি বাবাকে শর্ত দিলাম, যদি নূরকে আমার সাথে বিয়ে দাও তাহলে আমি বিদেশ যাব। বাবা তো কোনোভাবে রাজি হলেন না। আমি জেদ করে বাবাকে রাজি করালাম। বাবা ভেবেছিল এটা আমার পাগলামি, বিদেশ গেলে সব ভুলে যাব, ঠিক হয়ে যাব। আর তাছাড়া তুই তো ছোট, এই বিয়ের কথা তো তোর মনে থাকবেও না। আর বয়সের তুলনায় একটু বেশি ছোট ছেলে, আর বেশি চিকন চাকন ছেলে, তাই বাবা ধরেই নিয়েছে তোর এগুলো কিছু মনে থাকবে না। তাই সে আবার পুতুল খেলা মনে করে তোর সাথে আমার বিয়ে করিয়ে দিল। জানিস, যখন তোর 10 বছর তখন আমার 20। তোকে আমার করে নিয়ে কবুল বলালাম। লাল শাড়ি পরিয়ে তখন তুই আরেকবার আমার বউ হয়ে গেলি। তখন তুই সাক্ষী রেখে কাজে রেখে তারপর বিয়ে করিয়েছে। তখনও ছেলে মানুষের ছিল না। নূর যেন কোনো রিয়াকশন দিতে ভুলে গেল। কি বলবে, কি করবে, সব কিছু ভুলে গেল। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। কি বলছে সাদাফ ভাই? সে ছোট্টবেলা থেকে বিয়ে, বারবার বিয়ে, 10 বছর বয়স সময় বিয়ে, তাও সাদাফ ভাই কোলে নিয়ে বিয়ে করেছে। নূরের মাথায় যেন কিছুই আসছে না। তবে হ্যাঁ, সব কিছু ভুলে গিয়েছে নূর। কি করে একটা লোক এরকম পাগলামির সীমা পার করে ভালোবাসতে পারে? তাও সে জন্মের দিন থেকে নূর যেন অবাক হচ্ছে, কিন্তু সাদাফের দিকে তাকিয়ে কিছু বলতে বা জিজ্ঞেস করতে পারছে না। সাদাফ নূরের দিকে তাকিয়ে এখনো নূরের পা দুটো বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, জানতে ইচ্ছে করছে না তারপর কি হয়েছিল, কি করেছিলাম? তুই জানিস, যেদিন তোর আমার বিয়ে হয় তুই মাত্র 10 বছরের, কিন্তু আমি 20 বছরের প্রাপ্তবয়স্ক যুবক। তুই বিয়ে কি সেটাই বুঝিস না, কিন্তু আমি তো জানি তুই আমার বউ। তোকে ছেড়ে যেতে হবে আমার, সে কি ভীষণ কষ্ট। আমি কাউকে বোঝাতে পারছিলাম না নিজের সত্য বিয়ে করা লাল টুকটুকে পরিবউটাকে ফেলে চলে যাব। কে দেখে রাখবে, কে সব প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেবে? ভাবতে আমার বুকটা কেঁপে উঠত বারবার। সবচেয়ে বেশি ভাবতাম কে তোর প্রথম পিরিয়ডের সময় তোকে সব প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেবে, তোকে গরম শেক কে দিবে। এটা ভাবতে আমার বুকটা আরো কেঁপে উঠত। আমি কেন থাকতে পারবো না এমন সময়? কিন্তু বাবাকে কথা দিয়েছিলাম, শর্ত দিয়েছিল, তাই আমার যেতেই হবে। একটা সিক্রেট বলবো তোকে? নূর তাকিয়ে রইল, মুখ ফুটে বলল না কিছু, কিন্তু নূরের জিজ্ঞাসা দৃষ্টি বুঝতে পারলো সাদাফ। সাদাফ হালকা মৃদু হাসলো, হেসে নূরের দিকে তাকিয়ে বলল, যখন তোর আমার বিয়ে হয় তোর বয়স মাত্র 10 বছর। 10 বছরে অনেক মেয়ে কবুল মনে বিয়ে করে বুঝলেও তুই এতটা বোকা ছেলে, তুই কিছু বুঝতে না। আমি তো 20 বছরের প্রাপ্তবয়স্ক যুবক, চাইলেও ওই সময় বিয়ে করে সংসার করতে পারি। তো সেদিন তো হিসেব মতো আমাদের বাসরা ছিল। তুই তো গাধি, বিয়ে কি কিছুই বুঝছিস না। আর আমি তোকে ছোট্ট করে গালে একটু চুমু খেয়েছিলাম, আর তোর কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। নূর লজ্জা পেয়ে গেল। কি লজ্জার কথা! 10 বছরের বুকে তাকে গালে চুমু খেয়েছে, আবার ওয়াদাও নিয়েছে। নূর অবাক হয়ে চোখে পানি মুছে জানতে চাইল। সাদাফ মুচকি হাসলো, লাজুক হাসি, যেন লজ্জা পাচ্ছে এমন। সাদাফ এখনো নূরের পা দুটো বুকের সাথে জড়িয়ে ধরে আছে, পায়ের নখগুলো টানতে টানতে বলল, আমি ওয়াদা নিয়েছিলাম যেদিন আমি দেশে ফিরবো সেদিন কিন্তু আমাদের বাসর রাত হবে। কেমন? তুই জিজ্ঞেস করেছিলি বাসর রাত কি? আমি বলেছিলাম যেদিন আসবো সেদিন বুঝবে। ওয়াদা কর তুই অপেক্ষা করবি, আর আসলে বাসর করবি। নূর লজ্জা পেয়ে গেল, লজ্জা মাথা নিচু করে ফেলো। সাদাফ মুচকি হেসে আবার বলল, তুই কি বলেছিলিস জানিস? তুই বলেছিলি যদি তোকে আমি বিদেশ থেকে অনেকগুলো চকলেট এনে দেই, অনেকগুলো ক্লিপ আর সুন্দর একটা পুতুল এনে দেই, তাহলে তুই বাসর করবি আমার সাথে। আমি কিন্তু এনেছিলাম, তোর বলা মতো প্রত্যেকটা জিনিস এনেছিলাম, তুই কিন্তু কথা রাখিস নে। নূর ভীষণ লজ্জা পাচ্ছে। কি এক আজব ধরনের কথা বলছে! নূর কয়েকটা চকলেট, একটা পুতুল আর কয়েকটা ক্লিপের বিনিময়ে বাছুর করবে? ছি, মাথা মোটা নূর কেন এসব কথা বলতে গিয়েছিল? নূর যেন মুহূর্ত খানিক সময়ের মধ্যে নিজের দুঃখ, কষ্ট, অভিমান সব ভুলে গেল। মনে পড়েছে শুধু নিজের বোকামি করা কথাগুলো। নূর লজ্জা মাথা নিচু করে রয়েছে। সাদাফ নূরের দিকে তাকালো, তাকে কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আবার বলল, দেশে আসার পর কি কি হয়েছে জানিস? যখন দেখলাম তুই বিয়ের কথা জানিস না, আমার খুব অভিমান হলো। 10 বছরের সময় বিয়ে হয়েছে, ও তো এতও ছোট না। তোর তো মনে করা উচিত ছিল আর কিছু না হোক
অ্যাটলিস্ট তুই কবুল বলেছিলি, কিন্তু তুই সব কিছু ভুলে গেলি। আমি তোর স্বামী হই সেটা ভুলে গেলি। আমি যে তোর জন্য কি ছিলাম সে সব কিছুই ভুলে গেলি। আমাকে ছাড়া তোর চলতো না, তুই সেসব ভুলে গেলি। তাই মাঝে মধ্যে রাগ হতো, তাই তখন ইচ্ছে করে মাঝে মধ্যে তোকে একা পেলে নিজের কর্তৃত্ব খাটাতাম। কারণ আমি তো জানি তুই আমার স্ত্রী। আমার এই জন্য এটাতে কোনো দোষের কিছু মনে হয়নি। কিন্তু তুই যেহেতু জানতি না আমি তোর স্বামী, তুই লজ্জা পেতে, ভয় পেতে, তোর ভিতরে অপরাধ বোধ হতো, কেমন যেন ফিলিংস কাজ করতো। আমি তোকে শাস্তি দিচ্ছিলাম, কেন তুই নিজের বিয়ে করার স্বামীকে ভুলে গেলি। কে ছেলে মানুষের চিন্তা ভাবনা, তাই না? মনে হতো আমার বিয়ে করার বউ আমাকে ভুলে গেছে। এটা কি মেনে নেওয়া যায়? যার জন্য এত আয়োজন সে আমাকে ভুলে গেল। কোনোভাবেই যখন দেখছিলাম তোর মনের কথা জানতে পারছি না, বা আমাকে দেখে তোর কোনো অনুভূতি জাগ্রত হয় কি না জানি না, কোনোভাবেই যখন দেখছিলাম তোর মনের কথা জানতে পারছি না, বা আমাকে দেখে তোর কোনো অনুভূতি জাগ্রত হয় কি না, বাধ্য হয়ে কী করলাম জানিস? তোর সাবা আবুকে মিথ্যা মিথ্যা প্রেমিকা বানিয়ে তোর সামনে প্রেজেন্ট করলাম। ওকে দিয়ে তোকে বোঝাতে লাগলাম। কি গাধার মতো একটা কাজ করেছিলাম, তাই না? ভাবতেই নিজের কাছে লজ্জা লাগে। আমি সাদাফ এরকম একটা ছেলে মানুষ করেছি কারণ আমার বউটা ছোট্ট ছিল, নিজের ভালোবাসা নিজের অনুভূতিগুলো বুঝতো না। কিন্তু সাবার ব্যাপারটা কাজ করেছিল। একটি হলেও সাবা তোকে ভালোবাসে কি আমার প্রতি তোর ইনার ফিলিংস কি বোঝাতে সক্ষম হয়েছিল। ধীরে ধীরে আমাকে ভালোবাসিস বুঝতে শুরু করলে, আমার প্রতি পজিটিভ ফিল করতে শুরু করলে, কি আমার কাছে আসলে তুই জেলাস হতে শুরু করলে, পজিটিভ হতে শুরু করলে। এটাই ভালোবাসা ছিল নূর। দেরিতে হলেও তুই তোর স্বামীকে ভালোবাসতে শুরু করেছিলে। তোকে তো মাঝখানে 6 বছরের কথা বলা হয়নি, তাই না? এই 6 বছর আমেরিকা একে একে আমি কিভাবে থেকেছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোকে ছাড়া আমার কোনো বিরহে কেটেছে, তা কি কখনো জানতে ইচ্ছে হয়নি? নূর মাথা তুলে তাকালো। জানতে ইচ্ছে হয়, প্রচুর জানতে ইচ্ছে হয়। এই 6 বছর সাদাব ভাই কী করেছে, কেমন ছিল, কোথায় ছিল, সব কিছু জানতে ইচ্ছে হয়। কিন্তু জিজ্ঞেস করার মতো কোনো দিন সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তোকে অনেক কষ্ট করে ছেড়ে যেতে হয় আমার নূর, তোকে অনেক কষ্ট করে ছেড়ে যেতে হয় আমার নূর। আমি শুধু জানি যেদিন আমি তোকে ছেড়ে আমেরিকা চলে যাই, সেদিন 2 ঘন্টা তোকে বুকে নিয়ে বসেছিলাম আমি সবার চোখের আড়ালে। তুই 2 ঘন্টা অনেক ছটফট করেছিস, বারবার সরে যেতে চেয়েছিস, কিন্তু আমি কোনো না কোনো বাহানায় আবার তোকে জড়িয়ে ধরে বসেছিলাম। শাড়ি পরে এইভাবে আমার সাথে বসে থাকতে তোর অস্বস্তি হচ্ছিল, তোর ভালো লাগছিল না, তুই বারবার ছুটে চলে যেতে চাচ্ছিলে, কিন্তু আবার জোর করে ধরে তোর কাঁধে মাথা রেখে আবার আমি বসে থাকতাম। আমার যে কি ভীষণ কান্না পাচ্ছিল। অতঃপর চলে আসলো সেই মুহূর্ত, এয়ারপোর্টে যখন সবাই বিদায় দেওয়ার জন্য আসলো। তুই আমার হাত ধরে বারবার ঝাঁকাতে ঝাঁকাতে আমাকে মনে করে দিয়েছিলি আমার কিন্তু একটা সুন্দর পুতুল, অনেকগুলো ক্লিপ আর অনেকগুলো চকলেট লাগবে। তাহলে আমরা বাসর করবো, ঠিক আছে? আমিও বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, কথাগুলো তুই যেন ভুলে যাস না। আমি তো মনে রাখবো। তুই বলেছিলে, প্রমিস করেছিলে, 3 বার 4 বার করে প্রমিস, কিন্তু তুই মনে রাখিস নি। আমেরিকা পৌঁছানোর পর কতগুলো দিন আমার শুধু বিষণ্ণতা কেটেছে। না আমার ক্লাস ভালো লাগতো, না আমার বাইরে কোথাও যেতে ভালো লাগতো। দিনভর আমি শুধু তোকেই করে নিয়ে কবুল করে ছবিটা দেখতাম আর বুকে জড়িয়ে শুয়ে থাকতাম। এইভাবে মাসখানে কেটে যায় বিষণ্ণতায়। তুই এত দুষ্ট, এত চঞ্চল হয়েছিলে কিভাবে নূর? তুই আমাকে এত সহজে ভুলে গেলি। যখন আমি ফোন দিতাম শুনতাম নূর বাইরে খেলতে চলে গিয়েছে। আচ্ছা, তোর কি একবার আমার কথা মনে পড়তো না? দিন ভরা যে সাদাব ভাই বলে পিছু পিছু ঘুরতে, সেই সাদাব ভাই তো তোর চোখের সামনে ছিল না। তুই কি নিষ্ঠুরভাবে আমাকে ভুলে গিয়েছিলে নূর? পরে ভাবলাম আমি তো তোকে কোনোদিন কোনো বন্ধু হতে দেইনি, কারোর সাথে মিশতে দেইনি, খেলতে দেইনি, দিনভর আমার সাথে রেখেছে। কিন্তু আমি যাওয়ার পর তুই বাইরে গিয়েছিলে, বন্ধুদের সাথে খেলতে শিখেছিলে, তাই তোর অবচেতন মনে ধীরে ধীরে সাদাবকে মুছে ফেলেছিল। তাই সিদ্ধান্ত নিলাম তোকে এবার তোর মতো একটু বড় হতে দেব। সবসময় তো আমি আটকে রেখেছিলাম, এবার আর আটকাবো না, তোকে তোর মতো বড় হতে দেব। একদিন তুই খেলছিলে, তোকে দেখার আমার ভীষণ স্বাদ হলো। তখন আমার বন্ধুর স্মার্টফোন ছিল, নতুন নতুন কিনেছিল। ওকে আমি বললাম একটু ভিডিও কলে তোকে দেখাতে। ও ভিডিও কল দিল তোকে দেখানোর জন্য। কি সুন্দর করে টুকটুক করে খেলছিলে তুই। হঠাৎ খেলতে খেলতে পড়ে গেলি, তোর হাত পা ছুলে গেল। তোর অবচেতন মন সাদাব ভাই বলে চিৎকার করে উঠল।
আমার কলিজে লেগেছিল নূর, তোর ঠাক। আমার বন্ধু জিজ্ঞেস করলো যে মলম লাগিয়ে দেবে কিনা। আমার ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু অন্য কেউ তোকে স্পর্শ করবে কেন? তাই বললাম না, চুপচাপ তোকে যেন বাড়িতে দিয়ে আসে। এভাবে চলে গেল 1 বছর। ভার্সিটি ফার্স্ট ইয়ারে শেষ করে তখন সেকেন্ড ইয়ারে উঠলাম। তুই কি জানিস, আমেরিকা একটি মেয়ে আমাকে খুব চাইতো। বলে সাদাফ নূরের পা ধরে বসে থেকে তাকালো নূরের দিকে, যেন নূরের রিয়াকশন দেখতে চাইছে। নূর চট করে তাকালো সাদাফের দিকে। নূরের চোখ ঝাপসা হয়ে আসছে। একটি মেয়ে চায় সাদাফ ভাইকে? 6টি বছর বিদেশ ছিল, কি হয়েছিল তার জীবনে? কিছুই তো নূর জানে না। নূর জানতে ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়, আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে সাদাফের দিকে, কিন্তু চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে বারবার। যেন সাদাফ অন্যরকম কিছু বলে কেঁদে দিবে। নূর নূর মানতে পারছে না কোনো একটি মেয়ে সাদাফকে চাইতো। নূর ছাড়া অন্য কোনো মেয়ের কথা সাদাফের মুখে। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মেয়েটি প্রতিদিন ডরমিটরিতে আমাকে এক নজর দেখার জন্য বসে থাকতো। ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কখন আমি একটু বেলকনিতে আসবো বা কখন একটু বারান্দায় জানালায় দাঁড়াবো, ও আমাকে এক নজর দেখবে। আমাদের ডরমিটরির পাশেই ওর বাড়ি ছিল, তাই ও সারাক্ষণ এখানেই ওত পেতে বসে থাকতো আমাকে দেখার জন্য। যেমন আমার নজর দুটি শুধু তোকে দেখার জন্য ওত পেতে থাকতো, ঠিক সেরকম ছিল মেয়েটি। নূরের চোখ ছলছল হয়ে গেল, নিঃশ্বাস ভারী। সাদাফ লক্ষ্য করছে সব কিছু দেখেছে, কিছুই দেখছে। আর একটু হলেই যেন নূর খান্নে করে দিবে। কিন্তু সাদাফ আজ বলবে, সব কিছু বলবে। নূরকেও যে একটু শাস্তি পেতে হবে। কেন? নূর কথায় কথায় বলে ফেললো ডিভোর্স দিয়ে দিন। ওকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে, যে যন্ত্রণা সাদাফ 6 বছর সহ্য করেছে। ওকে 6 মুহূর্তের জন্য হলেও সহ্য করতে হবে সাদাফকে হারানোর ভয়। সাদাফ বলল, মেয়েটি দেখতে ভীষণ সুন্দরী ছিল, এক কথায় নজর কাড়া সুন্দরী। চাইলে যে কোনো পুরুষকে অগ্রাহ্য করতে পারবে না। কিন্তু ওই যে আমার চোখে তো তুই ছিলি, আমার চোখ দুটো অন্ধ হয়েছিল তোর মধ্যে, তাই হয়তো ওই সৌন্দর্য আমি দেখতে পেতাম না। কিন্তু মেয়েটি ভীষণ ভালো ছিল জানিস, আমাকে নীরবে নীরবে ভালোবেসে গিয়েছে। কখনো কোনো সময় ডিস্টার্ব করতো না, ভালোবেসে বলতে আসতো না। মাঝে মধ্যে ফুল রেখে যেত, কার্ড রেখে যেত শেরের কাছে। আমি দেখতাম, বুঝতে পারতাম এটি ওই দুষ্টু মেয়েটিরই কাজ। মেয়েটি তখন 16 বছর বয়সী হবে। সদ্য কৈশোরে পা দেওয়া একটি মেয়ে ছিল রেহা। কিন্তু এই কথা বলে মেয়েটিকে আমি দূরে সরব কী করে, যেখানে আমি আগে একটি বাচ্চা মেয়েকে মন দিয়ে বসে আছে। তাই এই যুক্তি দিয়ে আমি ওকে সরাতে পারছিলাম না। নূর এবার অধৈর্য হচ্ছে, সরাতে পারছে না। মানে কি? চোখ দুটো চিকচিক করছে নূরের। চোখের মনি দুটো এদিক ওদিক শুধু দিক বেদিক ঘুরছে, যেন সাদাফকে অবলোকন করতে চাইছে। কিছু কি হয়েছিল তাদের মধ্যে 6 বছরে? তাদের মধ্যে কি কোনো সম্পর্ক হয়েছিল কি? ওর হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখলো। সাদাফ খেয়াল করেছে নূরের হাতের দিকে। নূরের পা দুটো মনে হয় এবার একটু কাঁপতে শুরু করলো। নূরের পা দুটো হালকা করে একটু ধরলো সাদাফ। নূরের পা দুটো কম্পন ধীরে ধীরে বাড়তে লাগলো। সাদাফ জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে নূরের মনোভাব কি। কি হয়েছিল দুজনের মধ্যে ভাবছে নূর। সাদাফ খেয়াল করলো, তারপর আবারও বলতে শুরু করলো সাদাফ। একদিন কি করে যেন হঠাৎ করে মেয়েটি আমার ডরমিটরিতে রুম পর্যন্ত চলে এলো। জানি না কি করে সেটিং করেছিল, কি করে কি ডরমিটরিতে এলো। আমি একাই ছিলাম, হয়তো জানতো মেয়েটি। দরজা নক করলে আমি যখন খুলে দিলাম, ওকে দেখে আমি বোকা হয়ে গেলাম। এমনি এখানে কি করে এলো, আর আমার এইখানেই বাকি। তবে মেয়েটি যে জেনে এসেছে রুমে কেউ নেই, তা আমি শতভাগ নিশ্চিত ছিলাম। কারণ মেয়েটি হাতে করে একটা গিফট নিয়ে এসেছিল। তা যে আমার জন্য নিয়ে এসেছে তাও আমি জানতাম, কারণ মাঝে মধ্যে শিরের কাছে গিফট আমার নামে রেখে যেত এই মেয়েটি। যখন আমরা দরজায় দাঁড়ানো, ঠিক তখন আমার পা জোড়া ঠকঠক করে কাঁপছিল। এমন একটা সিচুয়েশনের জন্য আমি প্রস্তুত ছিলাম না। নূরের পায়ের কম্পন যেন আরো বাড়তে লাগলো, যেন চাইলো নূর আর কন্ট্রোল করতে পারবে না। চোখের পানি দিয়ে চোখ ঝাপসা হয়ে গেল। সাদাফ এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। নূরের কেমন যেন লাগছে, নূর বলে বোঝাতে পারবে না। স্বপ্নেও চিন্তা করতে পারছে না সাদাফের মুখ থেকে এতটা গভীরভাবে কোনো মেয়ের কথা
শুনবে, অথচ সাদাপ যখন থাকবে না অন্যত্র সংসার করবে একই বাড়িতে থেকে কিভাবে মেনে নিবে নূর? নূর দু হাতে নিচের মাথা ধরে ফেললো, ভাবতে পারছে না, কিছুই না, ভাবতে পারছে না। সাদাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, তারপর বলল, মেয়েটিকে আমি যখন জিজ্ঞেস করলাম এখানে কিভাবে এলো, কেন এলো, মেয়েটি বলল আমার সাথে দেখা করতে এসছে। আমাকে নাকি ওর ভীষণ পছন্দ। আমি ভয় পেয়ে গেলাম। একে তো ডরমেটরির রুমে কেউ নেই, আমি একা, তার উপরে ও একটি মেয়ে, আর ভীষণ সুন্দরী। আর যে কেউ দেখে আমাদেরকে খারাপ ভাববে। দরজায় তখনও দাঁড়িয়ে আছি, হঠাৎ করে মেয়েটি নূর চট করে তাকালো সাদাফের দিকে, চোখে পানি টলমল করছে। নূরের দিকে তাকিয়ে বলল, আমাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল মেয়েটি। আমি অবাক হয়ে রইলাম, কি করবো বুঝতে পারছিলাম না। গেটে দাঁড়িয়ে থাকবো নাকি দরজা লাগিয়ে ভিতরে যাব, একরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশন। আমার মাথা কাজ করছিল না, তাই আমি দরজা হালকা চাপিয়ে ভেতরে গেলাম। দরজা লাগালাম না। নূরের সহ্য হচ্ছে না, মন খারাপ চাপিয়ে এখন যেন ভিতরে ক্ষোভ জন্ম নিয়েছে। কেন দরজা চাপিয়ে ভিতরে নিয়ে গেল মেয়েটিকে? অসভ্য লোকটি কেন দরজা থেকে বিদায় করলো না? তাহলে কি কিছু হয়েছিল ওনাদের মধ্যে? 6 বছর তো কম নয়। এমন তো নয় যে লোকে ভুলে গিয়েছিল, সম্পর্কে জড়িয়ে ছিল। আমেরিকার মতো জায়গাতে যেখানে পরিবার আত্মীয় স্বজন কেউ পরিচিত নেই, কেউ না, সেখানে 6টা বছর একা কাটিয়েছে। সে কি এতটাই ভালো ছিল? কারোর সাথে কি মিশেনি? কত কিছু তো শোনে নূর। যদি সেরকম কিছু হয়ে থাকে, যদি লিভিংয়ে থাকে? না, নূরে ভাবতে পারছে না, আর কিছু ভাবতে চাচ্ছে না। নূরের শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে লাগলো। সাদাফ সবে অনুভব করছে। নূরের দিকে তাকিয়ে একটু থেমে সাদাফ আবারও বলতে শুরু করলো, ভেতরে ঢুকে আমি যখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেন এসেছো, এবার মেয়েটি উপহারটি আমার মুখের সামনে তুলে ধরলো। এটি দেওয়ার জন্য, আর তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছিল। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটা তো ছোট, অথচ আমাকে তুমি করে বলছে। প্রথম সামনাসামনি দেখায়। অবশ্য জন্মের পর থেকে আমেরিকায় থাকে, তাই একটু অ্যাডভান্সড, বুঝতে পারছে। আমাদের দেশের মতো এত কড়া বাধা নিয়মের মধ্যে বড় হয়নি, একটু ওপেন মাইন্ডেড, যেমন পশ্চিমা দেশগুলো মেয়েরা হয়ে থাকে। বুঝতে পারছিস নিশ্চয়ই? এসব ওদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমার অবাক লাগছিল। এরপর হঠাৎ কথা নেই বার্তা নেই, মেয়েটি দু কদম এগিয়ে এসে একদম আমার সামনে চলে আসলো। আমি দু কদম পিছিয়ে যাব, তারও সুযোগ পেলাম না। হঠাৎ করে মেয়েটি আমাকে, কি মেয়েটা আপনাকে? প্রশ্ন করে বসলো নূর। আর তর সইছে না নূরের। জানতে হবে সব কিছু, জানতে হবে কি করে এসেছে 6 বছর এই লোক। অথচ 6 বছর নূর না জানলেও এই লোক তো জানতো তার একটা বিবাহিত স্ত্রী আছে দেশে। নূরের এখন রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। সাদা চুপ করে রইল, মাথা নিচু করে ফেললো, যেন নূরের চোখের দিকে তাকাতে পারছে না, এমন একটা ভাব। নূরের রাগ হচ্ছে, গা জ্বলে যাচ্ছে। লোকটা এখনো মুখ খুলছে না কেন? সাথে সাথে নূর আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সাদাফের কলার ধরে ঝাঁকিয়ে বলতো ধমকের সুরে, বলছেন না কেন? মুখ খুলছে না কেন? কি করে এসছেন? সাদাফ অপরাধীর মতো মুখ তুলে কাঁচামাচা ভঙ্গিতে ধীরে ধীরে বলল, কি বললে খুশি হবে নূর? কিছু করে এসেছি নাকি কিছু করে আসেনি? কি শুনলে খুশি হবে? এটা আছে সেই মেয়ে এখন আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আমেরিকায় ফিরে গেলে সে মেয়ে আমাকে বিয়ে করে ফেলবে, নাকি এটা শুনে খুশি হবি আমি কখনোই সে মেয়েকে গ্রহণ করব না? কারণ আমার নূর আমার আসক্তি, আমার জীবন, আমার সাথে সবসময় থাকবে। কি শুনে খুশি হবি নূর? প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করেছি, আগে উত্তর দিন। কি হয়েছিল তখন? রাগে গজগজ করতে করতে বলল নূর। সাদাফ বলল, কি আসে যায় কি হয়েছিল? তো তেমনি আমাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস। তোর তো খুশি হওয়া দরকার। তোর বিরহে সাদাব বেশি দিন পড়বে না। কেউ একজন আছে যে এখনো সাদাবের জন্য অপেক্ষা করে আছে। তুই যাকে অবহেলা করে সরিয়ে দিবি, সে সাদরে গ্রহণ করে নেবে। তাহলে কি যে আসে নূর? তোর তো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তোর কি সিদ্ধান্ত পরিবর্তন হবে যদি বলি সেদিন আমাদের মধ্যে কিছু হয়েছিল? তোর কি সিদ্ধান্ত পরিবর্তন হবে যদি বলি যে না, কিছু হয়নি? আমি ঘৃণা করে ওর ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম। কোনটা শুনে খুশি হবে নূর? তুই আমাকে অবহেলা করে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে না বুঝে দূরে সরে দিয়ে আমাকে কষ্টে রাখতে চাস, নাকি চাস আমি তোর থেকে সরে গিয়ে অন্যত্র কারোর সাথে সংসার করি, তোর চোখের সামনে বউ নিয়ে ঘুরে বেড়ায়? এটা দেখে খুশি হতে চাস? নূরের হাত কাঁপছে,
কাপা কাপা হাত দুটো দিয়ে ছেড়ে দিল সাদাফের কলার। পা দুটো কাঁপছে। কান্না কান্না স্বরে বলল, বলছে না কেন কি হয়েছিল সেদিন? নাহলে কিন্তু আমি বিরাট কোনো ঘটনা ঘটিয়ে ফেলবো। এক্ষুনি বলুন। বলছি। সাদাফ নূরের হাত দুটো শক্ত করে ধরে নূরের চোখের পানি মুছতে মুছতে বলল, সেদিন কিছু হয়নি নূর। সেদিন আমি প্রত্যাখ্যান করেছিলাম, ওকে রুম থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু এটাও সত্য যে এখন আমার জন্য অপেক্ষা করছে। তুই যদি আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিস, একদিন না একদিন ওই মেয়ে ঠিকই আমাকে পেয়ে যাবে। কারণ তুই যদি আমাকে দূরে সরিয়ে থাকতে পারিস, আমার ভালোবাসাকে অবহেলা করে থাকতে পারিস, তোর উপর রাগ করে হলেও, তোকে দেখানোর জন্য হলে আমি এইখানে এই মেয়েকে নিয়ে এসে একটা সংসার পাতবো। তোর চোখের সামনে আমি বউ নিয়ে ঘুরে বেড়াবো, তুই দেখবি আর চলবি। নূর অবাক হয়ে তাকিয়ে রইল। সাদাফ বলল, এখন বল, তুই কি এটাই চাস আমাকে অবহেলা করে আমাকে সরিয়ে দিবে শুধুমাত্র একটা সন্তানের সমস্যার জন্য? যদি আমার আজকে বাচ্চা না হতো, এই সমস্যাটা যদি আমার হতো, তাহলে কি তুই সরে যেতে না? তাহলে তুই এতটা মহৎ নিজেকে ভাবতে পারলে আমাকে তো নিচে ভাবার কারণ কি নূর? আমার ভালোবাসাকে তোকে কখনো স্পর্শ করেনি? সন্তানের জন্য, নিজের স্বামীর সুখের জন্য স্বামীকে ছেড়ে দিয়ে মহৎ হতে চাইছিস। তাহলে সেই স্বামী যদি অন্যত্র কারোর সাথে সুখী হয়, তাহলে তোরও তো গায়ে লাগছে কেন? অধিকার ছেড়ে দিয়ে অধিকার ধরিয়ে রাখার মতো বিড়ম্বনায় পৃথিবীতে আর নাই। তুই বল, তুই অধিকার ছেড়ে দিবি নাকি আমার উপর সারা জীবনের মতো অধিকার প্রতিষ্ঠা করবে? বল। নূর এবার চিৎকার করে কেঁদে দিল। আর সহ্য করতে পারছে না নূর নিজের এই অপূর্ণতা। কিন্তু এটাও তো সত্য, সাদাফ কেউ ছাড়তে পারবে না। ও বুঝে গিয়েছে নূর সাদাফকে ছাড়া ওর চলবে না। এটা মানতে পারবে না নূর। সাদাফকে অন্য কোনো কেউ ভালোবাসবে। সাদাফ এইভাবে মুগ্ধ দৃষ্টিতে কখনো অন্য কোনো মেয়েকে দেখবে, এটা নূরের মেনে নেওয়া সম্ভব নয়। এর থেকে তো সে মরে যাওয়া অনেক ভালো। সাদাফ এটাই চাচ্ছিল। ওই মেয়ের গল্প বলে যেন নূর নিজে থেকে অনুধাবন করতে পারে। মুখে ছেড়ে দিব বলাটা যতটা সহজ, আসলে বাস্তবে ছাড়টা ঠিক ততটা সহজ নয়। কিন্তু নূরকে একটু কঠিনভাবে যে বোঝাতেই হতো, না হলে ছোট্ট নূর এত বড় কথাটি বুঝতেই পারতো না। নূর দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। সাদাফ নূরের হাত দুটি নিজের হাতে নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেতে খেতে বলল, আমি সেদিন সে মেয়েকে বলেছিলাম, দেশে আমার একটা পরীর চেয়ে সুন্দর বউ আছে, ছোট্ট লাল টুকটুকে বউ আছে, যে আমার জন্য প্রতীক্ষা করবে। যদিও মিথ্যা ছিল, তুই আমার জন্য প্রতীক্ষা করিসনি, কিন্তু আমি করেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করেছে। প্রত্যেকটা মুহূর্ত আমি তোকে দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেছি নূর, যার ফল আজকে তুই আমার চোখের সামনে। শুধু ভালোবাসলে হয় না নূর, ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, ধরে রাখতে হয়, তার উপরে কর্তৃত্ব ফলাতে হয়, অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তার উপরে জোর করতে হয়, যার প্রত্যেকটা আমি তোর উপর করেছি। কারণ আমি তোকে ভালোবেসেছি, তোর উপরে তাই কর্তৃত্ব অধিকার সবকিছু প্রতিষ্ঠা করেছি। তুই কি করেছিস আমার জন্য নূর? কোন ধরনের পাগলামি করেছিস? যেসব পাগলামি আমি তোর জন্য করেছি তার এক ছিটে ফুটেও করেছিস। অথচ যখন একটু তোকে পাওয়ার সময় হলো, কি এক অদ্ভুত কারণ দেখে তুই অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিলি। আমি এতটাই ফেল না, এতটাই অযোগ্য তোর কাছে? শুধুমাত্র তুই মা হতে পারবি না, আর তো মনে হলো আমি তোকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো, তোর প্রতি আমি অবহেলা করব? আমাকে তোর এত ছোট মনে হলো নূর? আমার এই 17 বছরের ভালোবাসা তোর কাছে কিছুই মনে হয়নি? আর এখন যে শুনেছিস আমি অন্য কারোর সাথে ঘর বাঁধবো, তখন তোর খারাপ লাগছে, তাই না? আমার কাছে যাচ্ছিস ডিভোর্স, তো আমি তোর কাছে যেতে পারি না সাথে থাকার অধিকার? কোন যুক্তিতে? কত বড় সাহস তোর? কোন সাহসে তুই বললি তুই আমাকে ছেড়ে দিতে? ডিভোর্স দিতে শুনি আমি? আমার থেকে ডিভোর্স যাওয়ার সময় তোর বুক কাঁপেনি? একবারও মনে হয়নি তোর সাদাফ মরে যেতে পারে? মনে হয়নি তোর কাছে? তাই তুই যদি আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে পারিস, আমাকে ছেড়ে থাকতে পারিস, তাহলে তোর চোখের সামনে আমি এই বাড়িতে নতুন সংসার কেন করতে পারবো না? ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় কথাগুলো বলল সাদাফ। নূর নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু সাদাফের বলা শেষের কথাটি আর নিতে পারল না। সাথে সাথে দুই হাত দিয়ে সাদাফের কলার ধরে বলা, খবরদার, একবারও ভাববেন না আমি ছোট তাই আপনাকে ভয় পেয়ে চুপসে যাব। বউ হই আমি আপনার, ছোট হই আর বড়, এদিক ওদিক যদি কোনোভাবে কিছু করার চেষ্টাও করেন না,
সত্যি করে বলছি, সংসার করা তো দূর, বেঁচে থাকবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। একেবারে গলা কেটে ফেলবো আমি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। রাগে ক্ষোভে সাদাফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। কাজ হয়েছে, এটাই চাচ্ছিল সাদাফ। এই কথাগুলোই নূরের মুখ থেকে বের করতে চাচ্ছিল সাদাফ। নূরের হাত ধরলো, ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো নূরের হাতে। তারপর বলল, বুঝতে পেরেছিস এবার কি কি বলে ফেলেছিলি তুই আমাকে? মুখে বলা যতটা সহজ নূর, বাস্তব জীবনে প্রয়োগ করা ততটাই কঠিন। যত সহজে তুই ডিভোর্স চেয়েছিস আমার কাছ থেকে, ততটা সহজে তুই আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে বাঁচতে পারবি না। আমার সংসার তুই তোর চোখের সামনে দেখতে পারবি না। তাহলে এই মহৎ হওয়ার নাটক কেন? কোন সমাজের জন্য, কাদের ভয়তে এগুলো করেছিস? আমি চেয়েছি তোর কাছে সন্তান? আমি একবার বলেছি আমার লাগবে? আরে সন্তানের চাহিদা কার না আছে? তোর আছে, আমার আছে, পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের আছে। কিন্তু আমাকে জিজ্ঞেস কর, আমাকে শুধু আজকে কেন, আজ থেকে 50 বছর পরও যদি জিজ্ঞেস করা হয় আমি কাকে চাই, আমি চোখ বন্ধ করে বলে দেব আমি শুধু নূরকে চাই। প্রয়োজন নেই আমার কোনো সন্তান। তুই যদি পথ থেকে একটি সন্তানকে কুড়িয়ে এনে মমতা দিয়ে তাকে আগলে রেখে নিজের সন্তানের পরিচয় দিতে পারিস, আমি খুশি খুশি সেই সন্তানকে নিজের পিতৃ পরিচয় দিব। আরে পাগলি, মা হওয়ার জন্য জরায়ু লাগে না, মা হওয়ার জন্য বুকের ভিতর কোমল একটা মাত্র হৃদয় লাগে, যেটা তোর আছে। তুই তো মা হতে পারবি, গর্ভে ধারণ না করিস, আমরা অ্যাডপ্ট করে নেব। তাতে কি আমরা আমাদের সন্তানের মতো পালন করতে পারবো না? কিন্তু আমার জীবন থেকে তুই তোর জীবন থেকে আমি হারিয়ে গেলে আমি কি কখনো কাউকে পাবো? সন্তান রিপ্লেসমেন্ট না হয় অন্য কোনো সন্তান দত্তক নিয়ে নিতে পারবো, কিন্তু তুই আমার বা আমি তোর রিপ্লেসমেন্ট কোথায় পাবো নূর? নূর বুঝতে পারছে নিজের প্রত্যেকটা ভুল, বুঝতে পারছে। নূর জোরে জোরে কান্না শুরু করে দিল। সাদাফ নূরের পা জোড়া ছেড়ে খাটে উঠে বসলো। বসে নূরকে জড়িয়ে ধরে গালে কপালে ছোটে চুমু খেতে লাগলো। নূর জড়িয়ে ধরলো সাদাফকে শক্ত করে, জড়িয়ে ধরে বলল, আমি যে মেনে নিতে পারছিলাম না আমার অপূর্ণতা। আমি কখনো মা হতে পারবো না, যার জন্য আপনিও কখনো বাবা হতে পারবেন না। আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আমি কি করব বলুন? কিন্তু আপনাকে আমি ছাড়তে পারবো না। এটা আমার ভুল ছিল। আপনাকে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারবো না। একটা সন্তান কেন, 1000 সন্তানের বিনিময়েও আমি আপনাকে ছাড়তে পারবো না। বলুন না অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না। কথা দিন আমায়, কখনো আমায় অবহেলা করবেন না সন্তানের জন্য। আপনার চোখে একটু অবহেলা দেখলে যে আমি মরে যাব। যে চোখে শুধুমাত্র আমার জন্য অপেক্ষা, আমার জন্য ভালোবাসা দেখেছি, সেই চোখে যদি আমি একটু অবহেলা দেখি আমি মরে যাব, সত্যি সত্যি মরে যাব। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। সাদাফের হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নূরের আর্তনাদ শুনে। নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাগলি, শুধু এ জীবন কেন, পৃথিবীতে যদি আমি শতবার জন্মগ্রহণ করি আমার শুধু নূরকেই চাই। চাই না আমার কোনো সন্তান, সব কিছু ধ্বংস হয়ে যাক, তুই শুধু আমার থাক নূর, আমার আর কিচ্ছু লাগবে না। বলে নূরের ঠোঁট আঁকড়ে ধরে চুমু খেতে লাগলো সাদাফ। ড্রয়িং রুমে বসেছিল সবাই। সবাই ভাবছে উপরে কি হচ্ছে, নূর এমন রিয়াকশন করছে। অলরেডি সবাই বুঝে গিয়েছে, কারণ ফজলুর রহমান রুমে ঢুকে যখন নিজের ব্যাগ চেক করছে ফাইলপত্র দেখে বুঝে গিয়েছে নূর ফাইল দেখেছে। ফজলুর রহমান সাথে সাথে হুমায়ুন রহমানকে জানান যে নূর জানতে পেরেছে, তাই সকাল থেকে নূর রুমের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে। ফজলুর রহমান বললেন, সাফাত যেহেতু এসেছে নূরকে বোঝাবে, আমার মনে হয় এখন পরিবারের সবাইকে জানিয়ে দেওয়া উচিত নূরের সমস্যাটা সম্পর্কে। নরেন আফরোজ, সামিয়া বেগম, রিমা, সাইমন সবাই অবাক হয়ে আছে। কি বলবে সবাইকে তাই ভাবছে হুমায়ুন রহমান। ফজলুর রহমান চুপচাপ মাথা নিচু করে বললেন, নরেন আফরোজ, সামিয়া বেগম, রিমা, সাইমন সবাই অবাক হয়ে আছে। কি বলবে সবাইকে ভাই তাই ভাবছে। হুমায়ুন রহমান, ফজলুর রহমান চুপচাপ মাথা নিচু করে বললেন, তোমাদেরকে জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি। সাদাফ নূরের রুমে আছে, ওখানে থাকুক। সাদাফ সব কিছু জানে, অলরেডি নূরও জেনে গিয়েছে, এখন তোমাদের জানার পালা। নরেন আফরোজ বললেন, কি হয়েছে? আমাদের তো বুকটা কাঁপছে, তাড়াতাড়ি সুন্দর করে বলুন কি হয়েছে। সামিয়া বেগম বলছে, এত ভূমিকা করছেন কেন? কি হয়েছে নূরের? নূর হয়তো কখনো মা হতে পারবে না, তবে ট্রিটমেন্টে যদি ওর বডি সাড়া দেয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। বললেন ফজলুর রহমান। কথাটি শোনা মাত্র সামিয়া বেগম সোফার উপরে ধপ করে বসে পড়লেন। কি বললেন উনি?
এই মাত্র কি বললেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না সামিহা বেগম। তার মেয়ে মা হতে পারবে না, এত বড় কথা লুকিয়ে রেখেছে তার কাছ থেকে। নরেন আফরোজ যেন বোকা বনে গেলেন। কি বলবেন, কি রিয়াকশন দিবেন বুঝতে পারছেন না, নাকি ভুলই শুনলেন। তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান মাথা নিচু করে বসে আছে। তার মানে কথাটি সত্য। সাইমন বলে উঠল, তুমি শুনলে এই কথা? এই যে কিছুদিন আগে নূর হসপিটালে ভর্তি হয়েছে, তখন বলেছে ডাক্তার, এক ডাক্তার বলেছে আমরা আরো 10টা ডাক্তার দেখাবো। হ্যাঁ,